আপনারা ভিডিও দেখেছেন যে একজন পুলিশের এএসপি কে পিটিএ মারার অভিযোগ আমি জানি না, আপনারা অনেকেই দেখেছেন মনে হয়। তাহলে যদি একজন পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এভাবে পিটিএ মারার অভিযোগ থাকে, আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে, যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ পুলিশ একটি ফোর্স, ডিসিপ্লিন ফোর্স, এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান। দুই একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি, কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোনো কিছুতেই যেন এখানে লেনদি করা না হয়, এমন ভাবে একটি এক্সাম্পলারি উদাহরণ দেওয়ার মতো যিনি একটি তদন্ত করে এর জন্য বিচারের মুখোমুখি অভিযোগ আমি জানি না, আপনারা অনেকেই দেখেছেন মনে হয়। কিন্তু আমি আজকে যে কারণে লাইভে আসছি, আমি যে কথাটি বলতে চাই এটা হচ্ছে গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পুলিশের বিভিন্ন কাজকর্ম, অবৈধ কাজকর্ম বা কোনো পুলিশ যদি অপরাধ করে, এই ক্ষেত্রে আমরা যেভাবে সোচ্চার হই, আমি আশা করি যে আমি সহ আমরা যারা বিভিন্নভাবে প্রতিবাদ করি, আমরা চলেন এই যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বা পুলিশের বিরুদ্ধে যে অপরাধ সংগঠিত হয়েছে, একজন পুলিশের এরকম ঊর্ধ্বতন কর্মকর্তারে যদি এইভাবে পিটিএ মারার অভিযোগ থাকে, তাহলে কিন্তু পুলিশ যেভাবে দিনে রাতে কাজ করে, আমাদের যে পজিটিভ পুলিশ যে সব কাজগুলো আমাদেরকে এই পর্যন্ত বাঁচাই রাখছে, পুলিশ ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই চলতে পারবো না। পুলিশের কারণেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন আর যাই বলেন, পুলিশের কারণেই কিন্তু। আমি একটা কথা বলতে চাই যে অনেকের হয়তো পুলিশের বিরুদ্ধে কথা বললে হয়তো মনে করেন যে এই পুলিশের বিভিন্ন অভিজ্ঞতার কারণে হয়তো বিভিন্ন সময় আমরা পুলিশের অপরাধের কথা বলি, কিন্তু আজকে সময় আসছে যে আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে এটি সঠিক তদন্ত করে এবং দ্রুত তদন্ত শেষ করে যারা যারা তদন্তের মধ্যে দিয়ে যা বেরোয় আসবে, যদি যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ পুলিশ একটি ফোর্স, ডিসিপ্লিন ফোর্স, এবং পুলিশের যে অবদান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময় কখন ছিল না পুলিশের অবদান। দুই একজন পুলিশের কারণে হয়তো আমরা বিভিন্ন সময় পুলিশের বিরোধিতা করছি, কিন্তু একই সময় বলতে চাই যে এখন সময় আসছে পুলিশ ডিপার্টমেন্টের পাশে দাঁড়িয়ে এই বিচারের ব্যাপারে সোচ্চার হওয়ার এবং কোনোভাবেই কোনো কিছুতেই যেন এখানে লেনদি করা না হয়। আমি পুলিশের তদন্ত বিভাগ বা পুলিশের যারা তদন্ত করেন বা যারাই তদন্ত করবেন তাদের প্রতি অনুরোধ রইল, এমন ভাবে একটি এক্সাম্পলারি উদাহরণ দেওয়ার মতো যিনি একটি তদন্ত করে এর যেন বিচারের মুখোমুখি করা হয়, আর যেন ভবিষ্যতে আমরা কখনোই কোনোভাবেই যেন এগুলা দেখতে না পাই। কারণ পুলিশের মনোবল যদি নষ্ট হয়ে যায় আর পুলিশ যদি কখনো মনে করে যে তাদের পক্ষে বলার মতো লোক কম, তাইলে কিন্তু আপনি পুলিশ থেকে যে ধরনের সার্ভিস আশা করেন আপনি সার্ভিস হয়তো পাবেন না। তাই আমি ভিডিওটা শেষ করার আগে আবারও বলতে চাই যে দেখেন, আমরা কিন্তু কারো বিরুদ্ধে না, আমরা যারাই অপরাধ সংগঠিত করবেন তাদের বিরুদ্ধেই কথা বলতে চাই। কারণ আমরা যারা বাংলাদেশে বিশ্বাস করি, আমরা যারা মনে করি যে বাংলাদেশটারে সোনার বাংলা বানাইতে চাই, তারা কখনো কার বিরুদ্ধে থাকবো বা কার পক্ষে থাকবো এটা নির্ণয় করা যাবে না। নির্ণয় করতে হবে যে অপরাধ কে করেছেন তার বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই, তার বিরুদ্ধে আমরা কথা বলতে চাই। এবং আমি তরুণ সমাজকে বলবো যে কার পক্ষে গেলেন বা কার বিরুদ্ধে গেলেন এটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে গিয়ে যেখানেই অপরাধ সংগঠিত হবে এইটাকে অ্যাড্রেস করেন, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কথা বলেন। দেখবেন আপনার অ্যাড্রেসের কারণে বিভিন্ন যারা সরকার সহ বাধ্য হবেন এই যারা যারা অপরাধ করবেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে। এই জন্য আবারও বলবো যে আমি এই যে পুলিশের উপর যে নির্যাতন হয়েছে এইটার তদন্ত, সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং আমি আশা করব সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ ফোর্সের মধ্যে যে অসন্তুষ্টি যদি থেকে থাকে এটা যেন দূরীভূত করেন। বাংলাদেশের প্রেসিডেন্টের নাতি একটি অঘটন ঘটিয়েছে। অঘটনটি হলো তার হাতে পুলিশ প্রহৃত হয়েছে। পুলিশ প্রহৃত হওয়ার পরে এই খবরটি গত 7 মে 2024 তারিখে ঘটনাটি ঘটলেও বাংলাদেশের কোনো মিডিয়াতে এই সংবাদটি প্রকাশিত হয়নি এবং এটার ব্যাপারে কোনো মামলাও গুলশান থানায় হয়নি। ঘটনাটি ঘটেছে ঢাকার গুলশানের আপনার 90 নম্বর রোডে, যেখানে আপনার নেদারল্যান্ডসের এমবিসি আছে, এবং ওই একই সড়ক থেকে আপনার পূর্ব দিকে যেতে গেলে যে মিশর দূতাবাসের কাছাকাছি ঘটনাটি ঘটেছে। এবং মিশর দূতাবাসের নিরাপত্তা দায়িত্বে পুলিশের একজন সদস্য মুরসালিন, তাকে পিটিয়েছে প্রেসিডেন্টের নাতি। তো প্রেসিডেন্টের নাতি তাকে কেন পেটালো? যে ওই 86 নম্বর রোড থেকে আপনার 90 নম্বর রোডে উঠতে যাওয়ার সময় মানে আপনার প্রেসিডেন্টের নাতির গাড়িটি আপনার আসছিল, অপর দিক থেকে 86 নম্বর রোড থেকে একটি বাইসাইকেল চালিয়ে আরেকজন ভদ্রলোক তিনি 90 নম্বর রোডে উঠছিলেন। তো যাই হোক, বাইসাইকেলের সাথে আপনার
প্রাইভেট কারের সংঘর্ষ হয় এবং প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেলটি কিছুটা ক্ষতি হয়। এই পরিপ্রেক্ষিতে আপনার ওই মিশর দূতাবাসের যে নিরাপত্তার দায়িত্বে মানে পুলিশের সদস্য কনস্টেবল মোসালিন, তিনি ওখানে যখন দেখে রাস্তায় জটলা হয়ে গেছে, তখন এই জটলা কমানোর জন্য অথবা এখান থেকে সরে যাওয়ার জন্য মানে তিনি তাদেরকে বলেন। তিনি তো আর জানতেন না যে গাড়ির আরোহী যিনি তিনি প্রেসিডেন্টের নাতি। তো জানলে কি আর এই মানে তিনি আর সাহস করে আসতেন? যেখানে বাংলাদেশের কোনো পত্র পত্রিকায় এই ঘটনাটি ছাপতে সাহস পেল না, প্রেসিডেন্টের নাম উচ্চারণ করতে পারলো না, শুধুমাত্র একটি পত্রিকায় দৈনিক মানব জমিনে 11 তারিখে 11 মেতে শুধু একটি সংবাদ ছেপেছে, বলেছে এক ভিভিআইপির নাতির কাণ্ড। তো এই সংবাদটি প্রকাশিত হওয়ার পরে তখন আমি চিন্তা করলাম যে ভিভিআইপি তো আসলে দেশের দুজন, একজন প্রেসিডেন্ট, একজন হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতি। তো এই বয়সে কারোর হওয়ার কথা না। তো তখন স্বাভাবিকভাবেই আপনার চিন্তাটা ঘুরে গেল, তাহলে কি প্রেসিডেন্টের নাতি কিনা। এবং পরবর্তীতে যেটা নিশ্চিত হয়ে গেল আসলে প্রেসিডেন্টের নাতি ঘটনাটি ঘটিয়েছে। যা হোক, ঘটনা ঘটার পরে আপনার পুলিশের লোকেরা এসে আপনার ঘটনাটি আপনার যেটাকে বলে আপনার পত্রিকা এসেছে মিটমাট করে দেয়। আসলে পুলিশের লোকের গায়ে হাত তুললে মানে এবং যেটা রিপোর্ট এসেছে তার যে পুলিশের যে ড্রেস, তার সেই পুলিশের পোশাক ছিঁড়েও ফেলে, তাকে আহত করার এক পর্যায়ে। তো এই পরিস্থিতিটা আসলে মানে সরকারি কর্তব্যের দায়িত্ব থাকার একজন পুলিশ কনস্টেবলকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা, এটা নিশ্চয়ই একটা অপরাধের কাজ। যারা আমরা বিএনপি করি, লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে গত 15 বছরে এই সরকারের পুলিশ বাহিনী যতগুলো মামলা করেছে, প্রায় মামলাগুলোতে একটি অন্যতম ধারা আছে যে সরকারি কাজে আইন প্রয়োগকারী সংস্থাকে বাধা দেয়া। অর্থাৎ পুলিশ মানে তার দায়িত্ব পালন করছিল, বিএনপির অ্যাক্টিভিস্টরা মিটিং মিছিল করার নামে পুলিশ। ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে সুন্নু ভাই কইতাছে, মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না, টাকার হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ, আর আমি এর বেটারের জিগাই তুমি নু বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয়ের এক 4 মাস গেছে, সরকারি বরাদ্দ পাইছি 29.29 কোটি। কত পাইছি? আগে জীবনে 29, আগে থেকে ফার্স্ট টাকাও জানলাম না। টাকা আইলো কোনাইন দেয়ার গেল কোনাইন দেয়া। এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা, হয়েছে না? আর আওয়াজের যন্ত্রণায় মসজিদের নামাজ পর্যন্ত ফরন গেছে না, কিন্তু অত আওয়াজ হইছে, টাকা বরাদ্দ আইছে, এই আওয়াজটা থেকে উনলাম না কোনোদিন। কি কবাল আমার দেখুন, আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হইছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিছেন। ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে, তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই। আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে। সুন্নু ভাই আমার লেগে বিচার দিচ্ছেন না সংসদ, কইতাছে, মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দেলায় আমরা ইজ্জত থাকে না। আমি জীবনে ভাই উনছি না, আপনারা টেকা আপনারা কইতাছি আমি ভাই ই টেকা আপনারা আইছে, আপনারা আমারে কইতা কেমনে খরচ করছো জানাও, টেকার হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ, আর আমি এর বেটারের জিগাই তুমি নু বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয়ের এক, আর আমি পড়ছি বিপদ। আজকে হইল একটা অভিজ্ঞতা, গেছি ফানচরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো পার্ক হোটেল, এই ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে। এটার লেগে বরাদ্দ হইছে 1 কোটি টাকা। কত হইছে?
আজকা গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছেন। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিতা? কয়টা খনন না, এটা পুকুর আসিলই, মানে পুকুর আসিল ইটারে আবার পুকুর খনন করছেন, কইরা টাকা নাই 80 লাখ। আহারে আবার খন লাগে, মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই।